So hello guys. So today we are sitting in Sandeep Kumar Mondal's room. So it's not actually Sandeep Kumar Mondal. It's now Dr. Sandeep Kumar Mondal. No, it's Mr. Mr. is fine. Okay. Not doctor yet, just submit the thesis. Okay. So it's not a hostel room tour. So it's more than that. So today we'll be discussing our Sandeep Da, our beloved Sandeep Da's PhD journey. So let's start. So hello Sandeep Da, welcome to our channel. Thank you for interviewing. Okay. So thesis সাবমিট করে কেমন লাগছে? থিসিস সাবমিট করে টু বি অনেস্ট মানে খুব যে একটা আনন্দ বা এরকম কিছু ফিল আমি করিনি পার্সোনালি। যেটা হয়েছে রিলিভড, মানে থিসিস লেখা ইটসেলফ ইজ এ ভেরি হেকটিক থিং। খুব রিগোরাস, মানে পেপারগুলোকে এক জায়গায় করে ইন্ট্রোডাকশন কনফিউশন, তার জন্য প্রচুর মানে ইন্ট্রোডাকশনে পড়াশোনা করতে হয় বা কিছু। তো ওইটা থেকে রিলিভড, দ্যাটস অল, নাথিং এলস। সন্দীপ দা রমন রিসার্চ ইনস্টিটিউট থেকে মহাকাশ বিজ্ঞানের উপর পিএইচডি করেছে। তো এখন আমরা জানতে চাইবো সন্দীপ দার থেসিসের বিষয়বস্তুটা কি। তো সন্দীপ দা, হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ ইউর থেসিস? The topic of my thesis is a study of an AGN, mainly blazars. So AGN কি না, AGN হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ গ্যালাক্সি আমরা বলি, তার সেন্ট্রাল পার্ট, যেখান থেকে প্রচুর পরিমাণে এমিশন পাওয়া যায়। সো ইটস ভেরি, I mean, you get very strong radiation from the central core of that kind of galaxy. আর এগুলো আমাদের গ্যালাক্সি থেকে বহু 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 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। গ্যালাক্সি মানে বলতে চাইছি মানে আমাদের যে সৌরমণ্ডল যেটা, আচ্ছা সেদিকে বলতে গেলে আমাদের পৃথিবী, হ্যাঁ আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আচ্ছা সৌরমণ্ডল তৈরি হচ্ছে, এবং অনেক সৌরমণ্ডল তারাফারা নিয়ে, আচ্ছা মানে অন্য সৌরমণ্ডলের যে, না আমি বলছি এরকম করে কি তৈরি হচ্ছে, যে একটা গ্যালাক্সি এরকম তৈরি হচ্ছে, মিল্কি হচ্ছে আমাদের একটা গ্যালাক্সি, ঠিক আছে। এরপরে লোকাল গ্যালাক্সি ইজ অ্যান্ড্রোমেডা, কিন্তু এগুলো হচ্ছে আমাদের লোকাল গ্যালাক্সি। এর থেকে বাইরে 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 অনেক বাইরে, সে ধরে রাখ 10⁶, তো যদি আমি ধরি লাইক 3 × 10⁻22 মিটার দূরত্ব, মানে অলমোস্ট 10⁻13 কিলোমিটার দূরে, মানে এরকম যে কিছু গ্যালাক্সি দেখা যায়, ঠিক আছে, দ্যাট ইজ মিনিমাম ডিস্টেন্স অলমোস্ট। আচ্ছা ওকে, সেই গ্যালাক্সিগুলো থেকে যে সেন্ট্রাল পার্ট সেটা প্রচণ্ড ব্রাইট হয়, ঠিক আছে। এবার সেই সেন্ট্রাল পার্টের ব্রাইটনেস এতটাই বেশি যে তার আশেপাশে যে বিভিন্ন তারাফারা বা এরকম বিভিন্ন থাকে, তো তাদের ব্রাইটনেসকে সেটা আউটশাইন করে দেয়, অর্থাৎ সেই মানে বাকিদের যে ব্রাইটনেস সেটা অর্থাৎ বুঝতে পারা যায় না, সেন্ট্রাল পার্টটা এতটাই ব্রাইট। তো এই ধরনের গ্যালাক্সিগুলোকে বলা হয় অ্যাক্টিভ গ্যালাক্সি, এবং সেই সেন্ট্রাল পার্টটাকে যেটা সেটা বলে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে সেন্ট্রাল পার্ট, গ্যালাকটিক নিউক্লিয়াস। এবার এই নিউক্লিয়াসে কি হয়, একটা জেট টাইপের বেরোয়, মানে ধরো তুই টর্চ জ্বালাচ্ছিস, সেই টর্চ থেকে লাইট বেরিয়ে আসছে রাতে পারে, তুই ভাবতে পারিস এরকম যে লাইটটা একটা বেরোচ্ছে ওটা একটা জেটের মতো। এই সেন্ট্রাল পার্ট থেকে এরকম জেট বেরিয়ে আসে। এবার এই জেটগুলো আমাদের চোখে, মানে আমি তো অবজারভার, পৃথিবীতে বসে আছি, কি অ্যাঙ্গেল করছে তার উপর ভিত্তি করে এটা বিভিন্ন টাইপের এজিএম হয়। তো এর মধ্যে একটা টাইপ হয় ব্লেজার বলে। আচ্ছা, কি হয়, জেটটা যদি সরাসরি আমাদের চোখে আসে তার সেই ধরনের এজেন্টকে আমরা বলি ব্লেজার বলি। আমার মেইনলি কাজ হচ্ছে এই ব্লেজার নিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো এই ব্লেজার থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন আমরা পাই, এবং ভেরি হাই এনার্জেটিক রেডিয়েশন। কোনো সময় কসমিক রে, কসমিক রে নিউট্রন এমিশন আমরা পাই। বাট এগুলো কেন পাচ্ছি, তারপর এই জেট কিভাবে তৈরি হচ্ছে, সেখানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রাকচার কি, এইগুলো এখনো আনবো। তো এইগুলো নিয়ে আমি স্টাডি করেছি বা স্টাডি করার চেষ্টা করেছি। হ্যাঁ, তো এরকমই আর কি বিভিন্ন ধরনের এজেন্ট হয়। তো আমি পার্টিকুলারলি ব্লেজার নিয়ে কাজ করেছি। বাহ, অসাধারণ, শুনে কতটা ভালো লাগছে যে বাইরের একটা গ্যালাক্সির উপরে কাজ। হ্যাঁ, মানে আমাদের মানে মিল্কি তো বহু গুণ দূরে অ্যাক্টিভ গ্যালাক্সি। আচ্ছা, অ্যাক্টিভ গ্যালাক্সি। যদি আমাদের গ্যালাক্সির কথা বলি, আমাদের গ্যালাক্সি অ্যাক্টিভ নয়। মানে যদি দেখা যায় আমাদের গ্যালাক্সি সেন্টারে, যদি কেউ নিউজ ফলো করে দেখতে পাই স্যাজিটেরিয়াস এ বা ব্ল্যাক হোলের যে ইমেজ তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সির সেন্টার যেটা, সেখানে যে ব্ল্যাক হোল আছে তার ইমেজ তৈরি করা আছে। কিন্তু সেটা কিন্তু এরকম অ্যাক্টিভ নয়, অর্থাৎ সেখানে যে ব্রাইট, মানে সেখান থেকে যে এরকম কোনো রেডিয়েশন, মানে ভেরি ব্রাইট রেডিয়েশন আর এখন পাওয়া যায় না, বা দেখা যায় না, ঠিক আছে। তো কিন্তু এখনো মানে এই অ্যাক্টিভ গ্যালাক্সিগুলোর যে সেন্ট্রাল পার্ট সেগুলো প্রচণ্ড ব্রাইট হয়, এবং সেগুলো এর জন্যই অ্যাক্টিভ গ্যালাক্সি বলা হয়। তো তোমার এই কাজ মোটামুটি অ্যাক্টিভ গ্যালাক্সির ওপর।
active galaxy is a particular type active galaxy that is called blazar. Blazar. So my work is on blazar. ওকে। সো এরকম সন্দীপদা এরকম ব্লেজার নিয়ে কাজ করেছে। ব্লেজার সাধারণত মানুষজন বিয়ে বাড়ি গেলে পরে, কিন্তু সন্দীপদার ব্লেজারের মানেটা সত্যি আলাদা। এই ব্লেজার হচ্ছে BLAZAR। আচ্ছা, আচ্ছা, একটু ডিফারেন্ট এনিওয়ে। সো এরকম কাজ করে কতটা ভালো লাগে, কতটা আনন্দ পেয়েছি? ওকে, সো টু মি ইজ কোয়াইট ফ্যাসিনেটিং। ওকে, like so these are called transient sources. Okay, transient sources in that sense যে এখান থেকে ফোটন ধরা আসছে, আমরা ফোটন নিয়ে সবাই কাজ করি, ঠিক আছে। আর আমি মেনলি যে ব্যান্ডে কাজ করি, মানে সব কিছু তার ভিজিবল ওয়েব ব্যান্ডে দেখা যায় না, তো এই ধরনের সোর্সগুলো, ঠিক আছে, রেডিয়েশন মোটামুটি ফ্রম রেডিও টু গ্যামারে একটা ব্রড রেঞ্জে এমিট করে রেডিয়েশন, মানে রেডিয়েশন। সো মেনলি আই ফোকাসড অন দ্য gamma ray band. Okay, so there is a monitoring satellite. Okay, whenever suppose any source showing some activity means their photon count suddenly increases. Okay, we just focus into that. So suppose ধরে রাখ একটা source radiation, okay, they are emitting photon, right? And suddenly there is a very huge change in the photon flux. So what is the reason of that? Okay. That is a very important, interesting question to me. Not only that, these sources also emit X-ray, UV, optical, IR, radio. না প্রশ্ন হচ্ছে যে গামারেতে নাই আমি এরকম একটা এনহ্যান্সমেন্ট ফ্লাক্স এনহ্যান্সমেন্ট দেখলাম, বাকি ব্যান্ডগুলো তো তাই হচ্ছে। আচ্ছা, এবার স্যাটেলাইটগুলো আমরা সেই ডেটা নিচ্ছি, ডেটা রিড করছি যে আদৌ হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, যদি হয় কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছি, আর যদি না হয় সেটা বোঝার চেষ্টা করছি কেন হয় না। আচ্ছা, সো দিস ইজ ওয়ান ভেরি ফ্যাসিনেটিং থিং। আচ্ছা, শুধুমাত্র এটাই নয়, এখানে যে ধরনের ফিজিক্যাল মেকানিজম আর কি ইনভলভ থাকে, ম্যাগনেটিক ফিল্ড প্লেজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট রোল, বাট আমাদের ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এখনও খুব ক্লিয়ার কোনো আইডিয়া নেই। So it is a very open question how the magnetic fields are in these sources. Okay. Number 2, এই যে জেট, এত জেট আসছে আর সেখান থেকে যে এত হাই এনার্জি পার্টিকেলস আমরা পাচ্ছি, হাউ ইজ ইট পসিবল? আমাদের আর্থে এখন অব্দি এত হাই এনার্জি পার্টিকেল অ্যাক্সেলেরেট করার মতো অ্যাক্সেলেরেটর এখন তৈরি হয়নি, তাহলে সেখান থেকে কীভাবে অ্যাক্সেলেরেট হচ্ছে? শুধু তাই নয়, এবার আমি যদি কসমিক রেজে আসি, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি নিউট্রিনো পাচ্ছি না। ইফ আর গেটিং নিউট্রিনো, there must be some hadronic source, right? So এবার hadronic source হলে সেগুলো কীভাবে অ্যাক্সেলারেটেড হচ্ছে? এখন সেই hadronic particlesকে আমরা এখানে পাবো, বিকজ there are magnetic fields between extra galactic, অর্থাৎ আমাদের গ্যালাক্সির বাইরে যে পোর্শন সেটা এক্সট্রা গ্যালাক্টিক অ্যান্ড গ্যালাক্টিক রিজিয়ন, তো সেই ম্যাগনেটিক ফিল্ডে পার্টিকেল, চার্জ পার্টিকেল ডিফ্লেক্ট হয়ে যাবে। এখন এগুলোর ব্যাপার আছে, তো এত কিছু জিনিস আছে, ঠিক আছে, তারপরে একটা সোর্সকে বোঝা যায়। আচ্ছা, রাইট। তাহলে একটা সোর্সকে আমরা বুঝতে গেলে শুধুমাত্র gamma ray নয়, multiple wave bands data is required, simultaneous data, okay, the neutrino observation, if there's some neutrino signature, and if there's some high energy cosmic rays can be detected, that is very fruitful thing. So এত কিছু আছে, and there are so many open questions. So I mean এইগুলো আমাকে প্রচণ্ড মানে ইন্টারেস্টেড করে দেয় যে এই জিনিসগুলো নিয়ে কাজ করার জন্য। তো একটা উদাহরণ দিই আমি, সাপোজ আমাদের ক্ষেত্রে কী হয়, so there is at the south pole of the earth, there is a cubic kilometer neutrino observatory which is called ice cube. Now ice cube এখন expand করা হচ্ছে, Gen 2 অবধি গেছে, আরও বড় করা হচ্ছে। তো ice cube কী করে, if there is some astrophysical neutrino, মানে যেগুলো প্রচণ্ড দূরে একটা সোর্স থেকে আসছে, যে নিউট্রিনোগুলো আমাদের অ্যাটমসফিয়ারে তৈরি হয় না, এরকম কোনো নিউট্রিনো ডিটেক্ট হয়, একটা অ্যালার্ট ক্রিয়েট করে। সেই অ্যালার্টটা থ্রু আউট যত পৃথিবীর এরকম অবজারভেটরিগুলো আছে, মাল্টি ব্যান্ডের যে অবজারভেটরিগুলো, তারা সেটা অবজার্ভ করার সাথে এদের বলা হলো, আরে এই অমুক দিকে এইখান থেকে আমরা নিউট্রিনো পেয়েছি। সঙ্গে সঙ্গে কী করে, বাকি স্যাটেলাইটগুলো সেই দিকে তাক করে দেয়, যে সেই দিকের ওরকম একটা রিজিয়ানে কি ওরা ওই সে কোনো গামারে অবজারভেটরি দেখছে, সে কি কোনো কিছু সিগনেচার দেখছে কি দেখছে না, এক্সরে দেখছে কি দেখছে না। সো দিস আর কল রিয়েল টাইম ডেটা, এরকম অ্যানালিসিস করা হয়, অ্যান্ড সেখান থেকে কোরিলেশন বার করা হয়। এক হচ্ছে স্পেশাল কোরিলেশন, একটা হচ্ছে টেম্পোরাল কোরিলেশন। স্পেশাল মানে যে ওই দিক থেকে হচ্ছে কি না, এবার নিউট্রিনো পেলাম, গামাতে পেলাম, এক্সরেতে পেলাম, বাকি ওপেনে কি পেলাম,
স্পেশালি আমি দেখবো, অ্যান্ড যদি পাই এবার টেম্পোরাল আমি দেখবো যে টেম্পোরাল টাইমের কি ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা। তো এই ধরনের ব্যাপারগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং, কারণ যদি আমি মানে এই ধরনের ডেটা থেকে আমি সোর্সটার এই ফিজিক্যাল আন্ডারলাইন যে ফিজিক্যাল মেকানিজম এগুলোকে আমি এক্সপ্লেন করতে পারি। তো এই ধরনের কাজগুলো সত্যি আমাকে প্রচণ্ড মানে কাজ করতে ফেস করে। মানে রিমেম্বার আমাদের কাছে এরকম অ্যালার্ট আসতো আমাদের কাছে, সেটা ইট ক্যান বি রাত 2টো রাত 3টে, মানে যখন এরকম হয় তার 6 সেকেন্ডের মধ্যে অ্যালার্ট জেনারেট হয়। আচ্ছা, আমাদের কাছে মেল সিস্টেম আছে, এখন তো অ্যাপ বেরিয়ে গেছে সানডেপ কমিউনিটিতে, যারা আমরা কমিউনিটিতে কাজ করে আমাদের অ্যাপের মধ্যে এরকম অ্যালার্ট সিস্টেম চলে গেছে। সো তো আমি সঙ্গে সঙ্গে উঠে হয়তো আমি গামা যে ব্যান্ড আছে ওকে গামার যেটা আমি আজকে শুরু করে দিতাম বা কিছু আমি চেক করার চেষ্টা করতাম। ইট ইজ নট এ ইজি থিং ইন দ্য সেন্স যে ওই থেকে এলেই যে হবে এরকম না, প্রচুর সোর্সেস থাকে, এগুলো দেখতে হয়, চেক করতে হয়। এখন অব্দি আমি কিছু পাইনি, বাট আমি এখনও এটা কাজ করতে ভালোবাসি এবং করতে চাই। আচ্ছা, তো এতে কি আমাদের মানে আমাদের পৃথিবীতে যে এনার্জি রিসার্চ, যেটা বাইরের যে এই সমস্ত যে এনার্জি সোর্স এত অ্যাসিলারেশন এগুলো পাচ্ছে, সেগুলো জানতে পারলে আমাদের মানে আমাদের যে পৃথিবীর যে এনার্জির যে চাহিদা সেটা কি মানে পূরণ করার দিকে এগোবে? ওকে, সো এই ব্যাপারে আমি যদি মানে এটা একটা ইনডাইরেক্ট কোয়েশ্চেন যে অ্যাস্ট্রোফিজিক্স হিউম্যান লাইফের উপর কীভাবে প্রভাব ফেলে। অনেকটা আমি এই কোয়েশ্চেনটা আমি নিজেও অনেকবার ভাবি এবং ভাবি যে আমি যে করছি এটা আমার এই লোকটার কি সুবিধা হবে। অন কন্ট্রি যেটা আমি কন্ডেন্স ম্যাটার বা এগুলো দেখি তার একটা সো ইন দ্যাট কেস আমি যদি বলি সোলার অ্যাস্ট্রোফিজিক্স থেকে কাজ করি বা সোলার অ্যাস্ট্রোনমি করি, সেক্ষেত্রে ইয়েস অফকোর্স ঠিক আছে। বাট তুই যদি বলি যে এজিএন অ্যাস্ট্রোনমি করে আমি কি পাবো, আই স্টিল হ্যাভ নো ক্লিয়ার আনসার বা ক্লিয়ার পিকচার অ্যাবাউট ইট। অ্যান্ড হয়তো এই ইউনিভার্সের কারণ এভলিউশন অনেক কিছু সময় জানলেও জানতে পারি, তা দিয়ে যে আমাদের মানে রাস্তাটা খুব ছোট নয়, অনেক লম্বা রাস্তা, মানে ইমিডিয়েট যে কি বেনিফিট হবে তার আনসার আমার কাছেও নেই। মানে আমি যদি বলি যে ওরকম হানি যে নিউট্রন পাচ্ছি সেটাকে আমি কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে করবো, সেই আনসার আমার কাছে নেই। সো আই ডোন্ট হ্যাভ এনি আনসার যে আমি এজিএন স্টাডি করে হিউম্যান লাইফের উপর কি বেনিফিট আমি আনতে পারবো। তো এগুলো তো শুনে তো খুবই ভালো লাগছে, সবাই ভালো লাগে, একদমই গল্পের মতো। হ্যাঁ, সেটা একদমই। So, have you ever feel any difficulties during your PhD life? Difficulties in the sense কি ধরনের? Overall, your life experience during your PhD life. See, I mean, if you're talking about the human life, it is part of, difficulties. Let's talk about the academic life only. Academic life এ আমাদের ইন্ডিয়াতে তো হয় ফান্ডিং বা কোনো কিছু দরকার আমার, or let's say institutional problems could be some guide issues, some work related issues, something like that. Okay, so one point is that my guide is very professional and very supportive in this, from this point of view. So I have never found any difficulties from my guide's side. Number two is computational. So when I joined in PhD, I didn't know about a single thing about Python. Okay. But I remember one thing, my guide told me to install some software. And I spent, I think, 3 to 4 days and I could not install that software in my system. And I got very frustrated. So I remember, I think on the 5th day, my guide came to her office. I knocked her door and went inside and said, it's not my cup of tea. I could not even install a simple software in my desktop. She said, take your time. It should not be 1, 2, 3 days. Just take even 1 month. Do it yourself. You will learn it. You don't need to call anyone in future. That time I just, my guide is saying, let's do it. Let's try an website. So I think after that, I took 3 to 4 days again to sort out that. To learn it, because I knew nothing about this coding and all. And after that, I think it was fine. So every time I took time, I learned it, and so it's like that. So if difficulties are there, installing some software or something,
it's not that difficult Mm-hmm. though. So you just need to know and need to learn a bit. And thereafter, I must mention about one of my seniors, like, who told that just follow the errors, not the instructions. Okay. You can, I mean, solve everything. So that's true. So whenever you are running some code, follow the errors. I just follow them till now. I just follow the errors and you can solve it. So yeah. So other than difficulties, no, I don't find any difficulties other than that. So one thing is that, I mean, in India, what I found, people just work, people do not work in a very big group. আমরা যদি বাইরে দেখি যে বাইরে একটা কাজে অসংখ্য লোকে থাকে এবং তাদের বিভিন্ন কাজ থাকে, কিন্তু আমাদের মানে পার্টিকুলারলি আমাদের ইনস্টিটিউটে যে ধরনের কাজ আমরা করে থাকি সেখানে একটা পেপারে হয়তো 2-3 জন কোলাবোরেটর থাকে, বাট সামটাইমস কী হয় যে আমি যেটা কাজ করেছি মাল্টি ওয়েব লেন্থ একটা ডেটা অ্যানালাইসিস ও মডেলিং করা, তার জন্য প্রত্যেকটা ওয়েব ব্যান্ডে ডেটা অ্যানালাইসিস ইটস বড় গ্রুপ হলে ভালো, মানে এটা কি টাইম কনজিউমিং থিং। সো এই ক্ষেত্রে কী হয়, যদি মাল্টিপল লোক থাকে কাজটা একটু শেয়ার করে নিয়ে করা যায়, তো সেক্ষেত্রে একটু ফাস্টার হবে। কারণ এই ধরনের কাজগুলোতে এরকম হয় কি, আমি সাপোজ আম রাইটিং সাম ম্যানুস্ক্রিপ্ট, there might be some another group who is working the same source, same topic. And I have seen that, I mean, in my case also, we submitted the paper, and after 1 week, there's another group who worked on the same source on a particular portion, I mean, which is a subset of our work. They published it. Okay, but in meanwhile, we submitted that paper. That's another thing. Otherwise, I mean, yeah. So it happened with a senior. So I think, I mean, if we have a very bigger, larger collaborator group, collaboration group, suppose we have some 5, 4, or 6 people, that will be much easier and the work will be faster. Just like that. Nothing else. I mean, it's not harder to fast, but it's okay. Yeah, that's all. What is your next plan? I'm a little bit confused. Should I continue academia or not? So I don't have any particular plan till now. So I'm just thinking. Okay. So PhD করে কি আফসোস হচ্ছে? PhD করে আফসোস, আমি খুব প্যাশন থেকে, মানে খুব ছোটোবেলা থেকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল। আই নেভার থট যে আমি কোনোদিন অ্যাস্ট্রোফিজিক্স পড়বো বা এরকম PhD করবো। বাট আমি যখন PhD জয়েন করেছিলাম, তখন আফটার PhD পোস্ট ডক করে জব প্রসপেক্ট অ্যান্ড ইন দ্য প্রেজেন্ট সিনারিও এখনকার দিনে খুব হিউজ, দের ইজ এ হিউজ চেঞ্জ। সো সেদিক থেকে আমি একটু কনসার্ন, একটু লিটিল বিট। আমার মনে হয় যে হয়তো প্যাশনটাকে ফলো করাটা অতটা হার্ড অ্যান্ড ফাস্ট উচিত হয়নি। ইয়া, মানে আফসোস আমি বলবো না, ইয়া আই লাভড হোয়াট আই ডিড। প্রচুর অবজারভেটরি যাওয়া, এদিক ওদিক ঘোরা, এগুলো আমি পেয়েছি। হয়তো PhD জন্য এগুলো পেতাম না এই চান্সগুলো। আদার দ্যান দ্যাট, হ্যাঁ, ইন ফিউচার নিয়ে আমি একটু কনসার্ন, হয়তো তাহলে আমি এইরকম অবস্থা জানলে হয়তো আমি এরকম আসতাম না। PhD পরে কি জব অপরচুনিটি কি কমে আসছে? If you think about academia, so you have to pursue, I think, I'm not sure exactly, postdoc after this, and thereafter you have to apply in the Indian institutes, and there's a huge competition. And if you think about astrophysics, খুব হাতে গোনা কিছু ইনস্টিটিউটই হয়তো এখন ইন্ডিয়াতে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট আছে, হয়তো ইন ফিউচার খুলবে। বাট কম্পেয়ার টু দ্যাট, প্রচুর পরিমাণে PhD গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বেরোচ্ছে। নট অনলি ইন্ডিয়া, যারা অ্যাব্রোডে থাকছে তারাও হয়তো দেশে চেষ্টা করছে, সেটাই কম্পিটিশন ইজ খুবই বেশি। তো জব অপরচুনিটি, ইয়া, মানে বর্তমান ইফ ইউ থিঙ্ক, I mean, if you see গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, it makes a little difficult situation. কি করার পর জব অপরচুনিটি কমে আসছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে PhD করেই বলছো। আমরা তো দেখেছি স্কুলের বাচ্চাদের, মানে সায়েন্স মানে ওরা তো মানে একটা জিনিস মনে করে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। হ্যাঁ, সবাই মানে অ্যাস্ট্রোফিজিক্সের ওপর একটা আলাদা রকম তাদের একটা মানে এন্থু থাকে ছোটো থেকে। So what will be your tips for the juniors who are trying to get into PhD in astrophysics? So in that case, I remember one of my professor from Jadavpur University, I remember that. He once said that আমাদের যাদবপুরে কি ছিল, অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেছিলো। আচ্ছা। তো আফটার সো লং টাইম সেটা রিওপেন হয়, এবং যখন রিওপেন হওয়া হবে তার আগে আমরা এরকম, আমি পার্সোনালি ইনভলভ ছিলাম এটার যে করা হোক এইসব নিয়ে। তো দেন ওয়ান অফ মাই প্রফেসর আমাকে জিজ্ঞাসা করেছিল যে why do you want to do study on astrophysics? So that's a very good question.
And he said that ওই ছোটবেলায় তারা দেখে যদি মনে হয় যে তুমি অ্যাস্ট্রোনমিক্সে গবেষণা করবে এরকম নয়। সো আই মিন আই থিঙ্ক হি ওয়ান্টেড টু মিন দ্যাট যে তারা দেখেই জাস্ট ইন্টারেস্টেড হয়ে গেলাম করবো, পরে গিয়ে ভালো লাগছে না বা এই করছি না এরকম করে নয়। সো আমি ব্যক্তিগতভাবে বলবো যে ব্যাচেলার্স বা মাস্টার্স অবশ্যই পড়াশোনা করতে। অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ইন্ডিয়াতে কত জায়গায় যে পড়াশোনা হয় কলেজ লেভেলে, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো, আমি খুব কম হয় সেটা আমি বলতে পারি। ইভেন বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, দে আর ভেরি লেস ইনস্টিটিউটস যেখানে ব্যাচেলার্স বা মাস্টার্সে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হয়। তো ফার্স্ট আই থিঙ্ক আমার মনে হয় যে আগে যারা ইচ্ছুক তাদের অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি পার্সিউ করতে, তাদের একটা বেসিক কোর্স বা পড়াশোনা করা উচিত বা কোথাও প্রজেক্ট করা উচিত। আই মিন আফটার দ্যাট হি অর শি যদি ইন্টারেস্টেড হয় পার্সিউ করতে, সাবজেক্টটাকে তো ভালোবাসতেই হবে। তো যদি মনে হয় করবে দেন আই থিঙ্ক পিএইচডি করা উচিত। আমি এক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে ইন্ডিয়াতে পিএইচডি করতে হলে একবার সব কিছু দেখে নিতে, মানে তার যদি মনে হয় যে আমি একাডেমিতে থাকবো, আমি যদি মনে হয় যে আমি সাস্টেন করতে পারবো আফটার পিএইচডি পোস্ট ডক অ্যান্ড অল, কিপিং মাইন্ড দ্য জব প্রসপেক্ট চলছে বা কিছু, অবশ্যই পিএইচডির আসা উচিত। আদারওয়াইজ ব্যক্তিগতভাবে আমি বলবো মানে পিএইচডি যে করতে হবে, মাস্টার্স করেছো ব্যাচেলার্স করেছো, ইটস নট ম্যান্ডেটরি অর নেসেসারি। প্যাশন থাকলে তবেই এসো। ইটস নট অ্যাবাউট অনলি প্যাশন, মানে আমি যেমন প্র্যাকটিক্যালি প্যাশন থেকেই এসেছি, বাট আমি যদি আদার্স ভাবি যে জব প্রসপেক্ট এরকম, আমি কোনোদিনই আসতাম না, টু বি অনেস্ট। বাট দিস সিনারিও হ্যাজ চেঞ্জ ইন লাস্ট ফিউ ইয়ার্স। সো সেদিকে বলবো যে প্যাশন থাকলেই আসো, প্যাশন থাকলেও ব্রেনটা একবার লাগিয়ে এসো, নট জাস্ট ফলো ইউর প্যাশন। ওকে, তো তো অসংখ্য ধন্যবাদ সন্দীপ দাকে এত কিছু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল, আর অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।